ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে লোমহর্ষক কিছু ভয়ঙ্কর ঘটনা। তো আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে প্রথম যেই ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে তানজিল। তো তানজিল ভাই ঢাকার কোনো একটা কলেজে পড়তেন, এখানে নামটা মেনশন করছি না। তো তার কলেজেরই একটা বন্ধু, তার নাম হচ্ছে মনির। তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে। তো সেই তানজিল ভাই সেই মনির ভাইয়ের সাথে সেই বরিশালে যান ঘুরতে, এবং তিনি সেখানে তেমন বেশি একটা চিনতেন না, আর সে মনির ভাই মোটামুটি চিনতেন। তো তারা দুজন গেছিলেন বাইক নিয়ে গেছিলেন। তো তারা ফিরে আসবেন তখন যখন রওনা দেন তখন রাত্র 10:30টার মতো বাজে, এরকম একটা সময়। তো তারা দুজনে ফিরে আসতেছিলেন। তো বাইক স্বাভাবিক চলতেছিল, মোটামুটি 1 ঘন্টার মতো চলে বাইকটা। তো তানজিল ভাই পেছনে বসা ছিলেন আর মনির ভাই ড্রাইভ করতেছিলেন। তো তারা একটা জায়গায় আসে যেখানে একটা কর্নার, এবং সেখানে কিছু লোক দেখেন যে বসে বসে গল্প গুজব করতেছে। তখন তারা সেখানে বাইকটা থামান। মূলত ওই জায়গাটা ছিল একটা 3 রাস্তার মোড়, এবং সেখানে বাইকটা থামানোর পরে সেই লোকগুলাকে তারা জিজ্ঞেস করেন যে ঢাকা যাওয়ার যে হাইওয়ে রুটটা, যে মহাসড়কটা, তো ওইটাতে কোন জায়গা দিয়ে ওঠা যাবে। তো তাদের মধ্যে থেকে একজন বলে যে আপনারা যে এখান দিয়ে যেয়ে সামনে একটা 3 রাস্তার মোড় পাবেন। তো ওইখানে হাতের ডানে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে আপনারা একদম শর্টকাটে সেই মহাসড়কে উঠে যেতে পারবেন। ওই রাস্তাটা দিয়ে যদি আপনারা যান, ওই রাস্তাটা যেখানে শেষ ওইখানেই হইতাছে গিয়ে মহাসড়ক। আর সোজা যেই রাস্তাটা, ওইটা দিয়ে যদি যান তাহলে আপনাদের আরেকটু সময় বেশি লাগবে, কারণ ওইটা ঘুরে যেতে হয়। আর তাদের মধ্যে থেকে আরেকজন আবার বলে দেয়, যদি আপনারা ডানের রাস্তাটা দিয়ে যান তাহলে অবশ্যই ওই রাস্তাটা দিয়ে দ্রুত পার হয়ে যাবেন, গাড়ি কোথাও ব্রেক করবেন না। তো যাই হোক, তারা সেখান দিয়ে সেই বাইকটা নিয়ে ঢুকে পড়ে, এবং তারা কিছু দূর যাওয়ার পরে দেখতে পান যে আসলেই সেখানে একটা 3 রাস্তার মোড় আছে। এবং তারা দুই বন্ধু বলে যে চল ডানের রাস্তা দিয়ে যাই, তাড়াতাড়ি বের হইতে পারবো। আর যেহেতু কোনো ঝামেলা নাই, এই রাস্তাটা শেষ হলেই হাইওয়ে, তার এক রাস্তা দিয়ে বের হয়ে যাই, আবার সময়টাও কম লাগবে। এই হিসাবে তারা সেই বাইকটা নিয়ে ওইখান দিয়ে ঢুকে পড়েন। তো ওইখান দিয়ে যখন ঢুকেন, কিছু দূর যাওয়ার পরে তার মনে হইল যে একটা কুকুর তাদের পিছু নিছে এবং পেছন পেছন দৌড়াইতেছে ঘেউ ঘেউ করতে করতে। তো আপনাদের এখানে আরেকটা কথা বলে রাখি যে তখন কিন্তু মোটামুটি রাত্র 11:30 বা 11:45টার মতো বেজে গেছে। আর ওই রাস্তাটা ভয়ঙ্কর এরকমটা বলেন নাই যারা ঠিকানাটা দিছিলেন যে ওই রাস্তাটার ব্যাপারে। তারা শুধু এতটুকু বলছেন যে ওই রাস্তা দিয়ে গেলে গাড়ি কোথাও ব্রেক করবেন না, দ্রুত চলে যাবেন। তো তারা কিন্তু এটা তখনও আমলে নেন নাই। তো এদিকে সেই তানজিল ভাই পেছন থেকে তার বন্ধুকে বলতেছে যে দোস্ত, তুই বাইকটা আর একটু জোরে টান দে, এই কুকুরটা আসতেছে, কুকুরটা আমাকে কামড় দিবে। তো এদিকে আবার মনির ভাই তাকে বলতেছে যে কি কুকুর তোমাকে কিভাবে কামড় দিবে, কারণ বাইকটা রানিং এ আছে এবং বাইকটা তো চলতেছে। আর একটা কুকুর সে তোমাকে দৌড়ায় এসে কামড় দিবে, এটা তো বিষয় না, এটা তুমি কি বলতেছো। কিন্তু তানজিল ভাই বলতেছে যে বাইকটা মনে হইতাছে যে এতটাই স্লো চলতেছে, কুকুরটা যেমন তার মানে পাশেই এই তাকে কামড় দিল, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারা তার বন্ধু সেই বাইকটার গতিটা আরেকটু বাড়ায় দেয়, এবং
কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পান যে ওরকম মানে একটা না, প্রায় ৬-৭টা কুকুর এরকম মানে তাদের সাথে মানে ঘিরে ধরছে তাদেরকে, এরকম মনে হইতাছে। কিন্তু কুকুরগুলা মানে তাদের সাথেই থাকে। এদিকে সেই তানজিল ভাই যে উনি বলতাছে যে এই আরো জোরে চালা, আরো জোরে চালা, স্পিডটা আরেকটু বাড়া। কিন্তু তার বন্ধু বলতাছে যে স্পিড তো অনেক দেওয়া, কিন্তু কুকুরগুলা তারপরও কিভাবে মানে একদম কাছে এসে থাকতাছে, মানে দৌড়াইতাছে যে কাছে কাছে। তো যাই হোক, পরবর্তীতে দেখে যে একটা পর্যায়ে সেই কুকুরগুলা নাই। কিন্তু তারা যখন সেই বাইকটা চালাইতাছে মনে হইতাছে যে মানে ততটা গতিতে কিন্তু বাইকটা চলতেছে না যতটা গতিতে সে মানে বাইকটা চালাইতাছে। মিটারে তিনি তার গতিটা দেখতে পাচ্ছেন, কিন্তু তার বাইকটা অত জোরে চলতেছে না, যেহেতু তিনি সবসময় ড্রাইভ করেন। তবে তার তো এটা জানার কথা যে একটা বাইক যখন মানে যতটুকু গতি থাকে তার টানটা কিরকম থাকে, কিন্তু তার কাছে মনে হইতাছে যে বাইকটা একদম আস্তে চলতেছে। তো যাই হোক, এরকম হঠাৎ করে দেখেন যে একটা কুকুর মানে রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড় দিল হঠাৎ করে। আবার কিছু দূর যাওয়ার পর মনে হলো যে আরেকটা কুকুর এরকম, মানে মনে হইতাছে কুকুরগুলা তাদের সাথে খেলতেছে। আর এরকম একটা নির্জন জায়গা ছিল যেখানে কোনো ধরনের বাড়িঘর ছিল না, দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, এছাড়া আর কিচ্ছু নাই। তো এদিকটায় সেই তানজিল ভাই কিন্তু পেছন থেকে মানে একটা জিনিস মানে উপভোগ করেন যে তার কাছে মনে হইতাছে যে কে যেন মানে সে বাইকে বসে আছেন ঠিক আছে, কিন্তু কে যেন তাকে টেনে ধরে রাখছে। মানে মনে হইতাছে যে কেউ একজন যদি একটা রশি দিয়ে বেঁধে তাকে টানতে থাকে, আর সে মানে অনেক শক্ত করে মানে বসে আছেন একটা গাড়ির মধ্যে বা বাইকের মধ্যে, বাইকটা চলতেছে মানে সে যেমন অনেক কষ্টে বসে আছেন। মানে মনে হইতাছে যে সে যদি হাতটা কোনোভাবে ছাড়েন হয়তো সে পড়ে যাবেন, এরকম তার মনে হইতাছে। আর তার শরীরটা মানে অনেক ভারী হয়ে যেতেছিল। আর এদিকে মানে তার বন্ধু অনেকগুলা বিষয় মানে নোটিস করে যে এখানে আসলে অস্বাভাবিক কিছু ঘটতেছে। কিন্তু ওই কুকুরগুলা মানে এরকমই রাস্তা দিয়ে একবার আসতেছে, একবার পেছন থেকে দৌড় দিতেছে, একবার সামনে থেকে দৌড়ে আসতেছে, মানে এরকম শুরু হয়ে গেছে। কিন্তু তারা দুজনেই জিনিসটা দেখতে পাচ্ছে, কিন্তু কেউ কাউকে বলতাছে না। মানে মনে হইতাছে যে একজন ড্রাইভার আর একজন প্যাসেঞ্জার, তারা কেউ কাউকে চিনে না, জাস্ট কেউ কাউকে কিছু বলতাছেও না, এরকম তাদের কাছে মনে হইতাছে। তো একটা পর্যায়ে মানে তারা দেখে যে একটা বিলের মধ্যে দিয়ে তারা আসছেন, এবং বাইকের গতিটা তখন আরো কমে গেছে। তাদের কাছে মনে হইতাছে যে সেই বাইকটা মানে একেবারে থেমে যাওয়ার অবস্থা। তখন সেই তানজিল ভাই তার বন্ধুকে বলে যে চল, সিগারেট আছে, সিগারেট খাই। তবে আরেকটা বিষয় আপনাদের বলি, যেটা তারা যখন সেই বিলে আসে তখন কিন্তু মানে গুড়ি গুড়ি বৃষ্টি নামতাছিল, যার কারণে পরিবেশটা আরো ভয়ঙ্কর লাগতাছিল। যে এরকম একটা জায়গা যেখানে কোনো ধরনের বাড়ি ঘর তো নাই, কোনো মানব চিহ্ন মাত্র নাই, এরকম একটা জায়গা। এবং তার মধ্যে তারা দুজন বাইক নিয়ে যাচ্ছে, এবং তারা যখন বাইকটা ওইখানে থামায়, বাইকটা যেহেতু মানে একবার থেমে যাচ্ছে এরকম তাদের কাছে মনে হইতাছে, তখন তারা বাইকটা থামায়া মানে সিগারেট খাওয়ার চেষ্টা করেন। তো তানজিল ভাইয়ের কাছে যে কাঠির ম্যাচ ছিল, তো তিনি অনেক চেষ্টা করেও সেই কাঠির ম্যাচটা জ্বালাইতে পারতেছিলেন না। তো মানে মনে হইতাছিল যে হইতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যার কারণে হয়তো ম্যাচটা ভিজে গেছে। তবে ম্যাচটা ভিজা ছিল না, যদিও ওরকম সেফটি ভাবেই রাখা ছিল, শুকনা ছিল। পরবর্তীতে সেই মনির ভাইয়ের যে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে আবার একটা গ্যাস ম্যাচ ছিল। তো সেই লাইটারটা বের করে তারা সেখানে সিগারেট জ্বালায়, এবং তারা দুজন সেখানে বসে বসে সিগারেট খায়। তো অনেকক্ষণ সিগারেট খাওয়ার পরে তখন তারা আবারও বলে যে চল এবার আমরা আবার যাওয়া শুরু করি। তখন তারা যখন মানে বাইকে বসে দেখে যে বাইকটা আবারও সেই স্বাভাবিকভাবে চলতেছে, মানে এর আগে যেরকম মানে স্লো হয়ে যাইতেছিল ওরকম না, ঠিকভাবে চলতেছে। কিন্তু সমস্যা হচ্ছে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ তাদের কাছে মনে হয়, যিনি বাইক চালাইতেছে, যে ওই কুকুরগুলা মানে আবারও তাদের পিছু নিছে। এবং মানে সামনে দিয়ে, যেমন ধরেন আপনি বাইক চালাইতেছেন, হঠাৎ করে সামনে একটা দৌড়ে এসে কুকুর এসে পড়লো।
তো এই বিষয়টা মানে দুজনই আবারও দেখতেছিলেন, কিন্তু কেউ কাউকে কিছুই বলতেছেন না। কারণ তানজিল ভাই কিছু বলতেছিলেন না, এটার কারণ হচ্ছে যে যেহেতু তার বন্ধু ড্রাইভ করতেছে, তাকে যদি সে কিছু বলতে যায় তার মনের মধ্যে যদি একটু ভয় চলে আসে, হয়তো সে হয়তো মানে অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। কারণ যখন তার মাথার মধ্যে ভয়টা ঢুকে যাবে, তার কিন্তু চিন্তাধারাটা চেঞ্জ হয়ে যাবে। তখন সে কিন্তু বাইকটা আর মন দিয়ে চালাতে পারবে না। তখন মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে সেই তানজিল ভাই কিন্তু তাকে কোনো কথাও বলতেছিলেন না। জাস্ট মানে সে বাইক চালাইতেছিল, সে তার মতো বসে আছে। কিন্তু ওই যে তাদের শরীরটা মানে আবার ওরকম ভারী হয়ে যাইতেছিল, এবং বাইকটাও কেমন যেন মানে স্লো হয়ে যাইতেছিল। শুধু তানজিল ভাই একটা কথাই তার বন্ধুকে বলতেছিলেন যে, তুই কি বাইকটা আর একটু জোরে চালাইতে পারস না? তো তখন তার সেই মনির ভাই যে বন্ধু ছিল, সে বলে যে, দোস্ত বিশ্বাস কর, বাইকে আর গতি দেওয়ার মতো গতি নাই। মানে সর্বোচ্চ গতি সে দিয়া ফেলাইছে, অথচ বাইক চলতেছে মনে হইতাছে 40-50 গতিতে চালাইলে ঠিক যেরকম মানে অবস্থায় চলে, ঠিক সেরকম একটা অবস্থা। তো যাই হোক, তারা দুজন চুপচাপ বসে থাকে। তো যেহেতু আর স্পিড উঠবে না, তো এখানে তার কিছু করার নাই। তো পরবর্তীতে তারা যখন সেই বিলটা শেষ করেন, এবং তার মনে হইতাছে যে আরেকটু সামনে গেলেই মানে রাস্তাটা শেষ, মানে তারা দেখতে পাচ্ছিলেন দূর থেকে যে হাইওয়ে রোডের যে বাসগুলা বা ট্রাকগুলা সেগুলা যাইতাছে, তারা এটা দেখতে পাচ্ছিলেন। তো ওইখানে আবার যাওয়ার জন্য যে হাইওয়ে রোডটা, সেখানে ওঠার জন্য কিন্তু একটা মোচড় পড়ে। তো সে যখন সেই মোচড়টার ওইখানে আসেন, মূলত আপনারা হয়তো জেনে থাকবেন যারা বাইক চালান, যে কোনো একটা মোচড়ে বা কোনো জায়গায় মানে টার্ন থাকলে সেখানে কিন্তু মূলত যে কোনো গাড়িকে স্লো করা হয়। একদম সর্বনিম্ন ধরতে গেলে যেমন 10-15 এরকমে রাখা হয় গতি। তো ওরকম গতিতে থাকা অবস্থাতেই তারা দুজন সেই বাইক থেকে ছিটকে পড়ে যায়, এবং বাইকটাও পড়ে যায়। এবং সেই বাইকটা পড়ে, যে বাইকের যে হেডলাইটটা ছিল সেটা মানে জ্বলতেছে, নিভতেছে, জ্বলতেছে, নিভতেছে, এরকম একটা অবস্থা। তো এটাতে তারা একটু ভয় পেয়ে যায় যে পইড়া গেছে, বাইকটা পইড়া গেছে, হইতে পারে যে লাইটটা নিভে যাবে আর নয়তো জ্বলে থাকবে, দুইটার একটা। এখানে কিন্তু জ্বলবে নিভবে এরকম, মানে তাদের স্পষ্ট মনে হইতাছিল যে কেউ একজন ওই লাইটটাকে মানে জ্বলাইতাছে, বন্ধ করতেছে, এরকম একটা ব্যাপার তাদের মনে হইল। কারণ তারা স্পষ্ট মানে জিনিসটা অনুভব করতে পারতাছিলেন যে কেউ একজন সেই বাইকটা পড়ে গেছে, কিন্তু বাইকটার ওইখানে আছে। আর দুজন বন্ধু যেহেতু দুই পাশে ছিটকে পড়ে গেছিল, তো এদিকে আবার সেই তানজিল ভাই কিন্তু একটু মোটা সোটা ছিলেন, স্বাস্থ্যবান, তার শরীরে অনেক শক্তিও ছিল। এবং সে লাফ দিয়ে উঠে বসে যে, কিরে বাইক নিয়ে পড়ে গেলি কেন? তিনি এটা জিজ্ঞেস করেন। এবং বন্ধু বান্ধবের মধ্যে যেই ধরনের কথাবার্তা হয় বা যেভাবে বকাবাজি করা হয়, ওরকম ভাবে তিনি তার বন্ধুকে বলতেছিলেন যে, এত জোরে এত স্পিডে বাইক চালায় আসলি, অথচ এইখানে এসে এত স্লো গতিতে তুই বাইকটা নিয়ে পড়ে গেলি, এটা কি হইলো? ওঠ। আর এদিকে কিন্তু মোটামুটি দুজনেই ব্যথা পাইছেন, কারণ তাদের হেলমেট গুলাও মানে খুলে ছিটকে পড়ে গেছিল আরেক পাশে। তখন সেই মনির ভাই উঠে তাকে বলে যে, দোস্ত বিশ্বাস কর, পুরা রাস্তাটা আসছি আমি যেভাবে, আমার মনে হয় তুই যদি ড্রাইভ করতি, আমার মনে হয় তুই কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতি। মূলত আমি হয়তো যতটুকু ছোটখাটো অ্যাক্সিডেন্ট করছি, আমার মনে হয় তুই আমার চেয়ে অনেক বড় কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলতি। তখন সেই তানজিল ভাই বলে যে, আচ্ছা কি হয়েছে বন্ধু, বলতো বিষয়টা। তখন সে বলে যে, আমি বাইক চালাইতেছি, হঠাৎ করে মনে হইতাছে যে আমার বাইকের সামনে মানে সামনের চাকার উপর কিছু একটা বসে সে আমার দিকে তাকায় মানে হাসতেছে, খুবই বীভৎস চেহারা। তখন সে বলে যে, আমি এমনও কিছু কিছু পথ চোখ বন্ধ করেই চালাইছি, কিন্তু আমি ব্রেক করি নাই। তখন মানে তানজিল ভাই শুনে তো ভয় পেয়ে যায় যে, তুই কি বলতাছস? হ্যাঁ বন্ধু, কিন্তু রাস্তাটা সোজা ছিল, যার কারণে হয়তো কোনো ক্ষতি হয় নাই। এরকমও গেছে যে 10 সেকেন্ডের মতো আমি চোখ বন্ধ করেই বাইক চালাইছি, কিন্তু তখনও আমি মানে নিজের সাহস সঞ্চয় করে মানে এই পর্যন্ত আসছি। তখন বলে যে, বিশ্বাস কর বন্ধু, যখন আমি এই মোচড়টা ঘুরতেছিলাম,
তখন মানে আমি কিচ্ছু দেখতে পারতেছিলাম না যে আসলে সামনে কি রাস্তা আছে না কিছু নাই। মানে মনে হইতেছে আমার সামনে দিয়ে একটা মেঘ গেল। জাস্ট আমি কিচ্ছু দেখলাম না। তো এইটা শুনে মূলত সেই তানজিল ভাইও ভয় পেয়ে যায় এবং তারা সাথে, সাথে সেখানে সিগারেট ধরায় এবং সেই বাইকে তারা উঠে সেই যে বাকি রাস্তাটুকু ছিল ওইটা তারা শেষ করে। বাকি রাস্তাটুকু শেষ করে সেই হাইওয়ে রোডের মধ্যে ওঠে। তো হাইওয়ে রোডে যখন তারা ওঠে, তখন তার কাছে মনে হইতেছিল যে একদম পাতলা হয়ে গেল। তার শরীরটাও যেমন পাতলা হয়ে গেল এবং বাইকটাও হালকা হয়ে গেল। মানে সবকিছু স্বাভাবিক। মানে কোনো ধরনের সমস্যা, প্রবলেম তারা ফেস করতেছে না। তো পরবর্তীতে একটু সামনে যাওয়ার পরে তারা দেখতে পান যে রাস্তার পাশেই একটা মসজিদ। সেই মসজিদে তারা যান এবং যেয়ে তারা দুজন মানে হাত মুখ ধুইতেছিলেন এবং বলতেছিলেন যে এগুলা কি ঘটে গেল। তখন তার বন্ধু তাকে বলতেছে যে বন্ধু আমি এই জিনিসগুলা দেখছি, তুই তো বিশ্বাস করবি না এই জন্য, কারণ তুই ভয় পাবি এই জন্য তোকে আমি ওইখানে বলি নাই। এবং তানজিল ভাইও বলে যে সেও এরকম দেখছে, সে বলে নাই কারণ ও যদি অ্যাক্সিডেন্ট করে এই ভয়ে। তো পরবর্তীতে তারা যখন এরকম কথা বলতে বলতে হঠাৎ ওই মসজিদেরই একজন ইমাম সাহেব তিনি মানে বেরিয়ে আসেন এবং এসে তাদেরকে বলে যে সম্ভবত তিনি হয়তো ওয়াশরুমে গেছিলেন। তো ওয়াশরুমে এসে হয়তো অজু করার জন্য আসছিলেন। তখন দেখে যে তারা দুজন বসে এরকম কথা বলতেছে। তখন সে জিজ্ঞেস করে যে আপনারা কোত্থেকে আসছেন বা আপনারা কারা। তখন তারা তাদের পরিচয় দেয় যে আমরা ঢাকার দিকে যাচ্ছি। তখন বলে যে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের দেখে মনে হইতেছে অনেক চিন্তিত, মানে আপনাদের চেহারাটা কেমন যেন একটু অন্যরকম লাগতেছে, কি হয়েছে একটু বলবেন? তখন তারা বলে যে আমরা ওইখান দিয়ে আসছি, আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে। তখন সেই ইমাম সাহেব তাদেরকে বলে যে আপনারা তো বেঁচে গেছেন। তখন তারা জিজ্ঞেস করে বেঁচে গেছি মানে? তো ওই পথ দিয়ে এই পর্যন্ত মিনিমাম ৮ জন মানুষ মারা গেছে। আপনাদের মতো সেম ঘটনা তাদের সাথে ঘটছে। তখন তারা তো শুনে মানে অবাক। যে আসলে এই কারণেই হয়তো ওই লোকটা বলছিল যে আপনারা যদি এই পথ দিয়ে যান, কোথাও ব্রেক করবেন না, দ্রুত চলে যাওয়ার চেষ্টা করবেন। তখন তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় এবং পরবর্তীতে তারা সেখান থেকে মানে ঢাকা চলে আসেন। কিন্তু আসার সময় সেই যে ইমাম সাহেব ছিলেন তিনি তাদেরকে আবার মানে শরীর বন্ধ করে দেন, ঝাড়ফুঁক করে দেন এবং তারা তারপরে চলে আসেন ঢাকায়। তো মানে এটা তাদের জীবনে একটা সেই মানে ভয়াবহ রাত ছিল যেখান থেকে হয়তো তাদের হায়াত ছিল তাই তারা মানে বেঁচে আসছে। নাইলে হয়তো আজকে তারা দুনিয়াতেই থাকতো না। সো ভিউয়ার্স এই ছিল তানজিল ভাইয়ের ঘটনা এবং পরবর্তীতে যার ঘটনা শেয়ার করতে চাই তিনি হচ্ছেন গ্রামের একজন মানুষ। তার নাম হচ্ছে জব্বার শিকদার। তাকে সবাই গ্রামে সবাই জব্বর শিকদার বলে ডাকে। তো তার জীবনে মানে অনেক ঘটনাই আছে, অনেক ঘটনা ঘটছে। তিনি তার জীবনে মানে অনেক কিছু দেখছেন। তবে তিনি ছিলেন খুবই সাহসী একজন মানুষ এবং তার মানে অনেকগুলা ঘটনা থেকে আমি আপনাদের সাথে আজকে কয়েকটা ঘটনা শেয়ার করব, যেগুলা মানে মূলত আমার কাছে ভালো লাগছে ঘটনাগুলো। সেই ঘটনাগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো তার ছোটবেলা থেকেই শুরু করি যে ১ম একটা ঘটনা তার সাথে ঘটে। তাদের বাড়িটা ছিল গ্রামেরই মানে বিলের মাঝখানে এবং বর্ষার সময় তাদের বাড়িটা মানে যে আশেপাশে যে জায়গাটা পুরাটাই মানে পানির তলে থাকে। মানে পানি এসে তাদের পুরা এলাকাটা মানে ডুবে যায় এবং যেহেতু তাদের বাড়িটা ছিল বিলের মাঝখানে এবং ক্ষেতের মাঝখানে বলা চলে। তো সেখানে মানে পানি না থাকলে পুরা ক্ষেতের মধ্যে মানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। আর যদি পানি থাকে তাহলে ওই জায়গাটা মানে পুরাটা একটা পানি। মূলত তাদের বাড়ি থেকে যদি বের হতে হয় তাহলে নৌকা ছাড়া বের হওয়ার কোনো উপায় নাই। তো তাদের বাড়িতে অল টাইম ২-৩ টা নৌকা আরকি থাকতো। যেহেতু তাদের মানে বড় একটা বাড়ি ছিল। আর সেই একটা বাড়ি সেই বিলের মাঝখানে। আর বর্ষার সময় চলাচলের জন্য তারা সবসময় নৌকা ব্যবহার করতেন। তো সেই জব্বার তিনি মানে
কিছু একটা নেওয়ার জন্য বাজারে আসতে চাচ্ছিলেন সন্ধ্যার সময় আর কি। তো প্রথম যখন এই ঘটনাটা তার সাথে জীবনের প্রথম ঘটে এবং সে যখন সেই বিলের মধ্যে দিয়ে একাই সেই নৌকা নিয়ে যাচ্ছিলেন বাজারে হয়তো কিছু আনার জন্য। তো পরবর্তীতে যখন তিনি মানে সেই বাজারটার কাছাকাছি চলে আসেন, এরকম একটা জায়গাতে তিনি হঠাৎ দেখতে পান যে তার নৌকাটা আর আগাইতাছে না। তো তিনি ভাববেন হইতে পারে যে নৌকার তলায় কিছু আটকে গেছে। যার কারণে হইতে পারে যে নৌকাটা আগাইতাছে না সামনের দিকে। কিন্তু তিনি মানে বুঝতে পারেন যে আসলে পানি পুরা ফ্রেশ, কিন্তু ওইখানে কোনো ধরনের মানে কচুরিপানা নাই। মানে যেগুলাতে আসলে নৌকাটা আটকে যেতে পারে এরকম কোনো সম্ভাবনা নাই। কিন্তু তারপরও তার নৌকাটা আটকে গেছে এইজন্য মানে তিনি ভাবতাছিলেন কি করবেন? ঠিক সেই সময় তিনি মানে হঠাৎ দেখতে পান যে একটা পানির নিচ থেকে একটা মানুষের মাথার মতো ভেসে উঠল। তো এইটা দেখে মানে সে খুবই ভয় পেয়ে যায়। যদিও তিনি অনেক সাহসী ছিলেন আর তার বয়স ছোট ছিল। তিনি ছোট বলতে আবার ততটাও ছোট না, মোটামুটি বুঝেন ১৪-১৫ বছর হবে তার। তো তিনি একটা কাজ করেন যে তার হাতে যে বইটা ছিল, ওই বৈঠাটা দিয়ে তিনি ওই মাথাটার উপরে কয়েকটা বাড়ি দেন। মানে তার কথা হচ্ছে যে যা হবে, হবে। তো তিনি কয়েকটা বাড়ি দেওয়ার পরে সেই মাথাটা আবারও পানির নিচে চলে যায়, কিন্তু আর ওঠে না। তখন সেই জব্বার মিয়া কাজ করেন যে সেই নৌকাটাকে নিয়ে দ্রুত বাজারের দিকে যান এবং সে হয়তো ৫-৭ মিনিটের রাস্তা ছিল, এটা ২-৩ মিনিটের মধ্যেই তিনি পার করে সেখানে চলে যান এবং বাজারে যেয়ে তার যে প্রয়োজনীয় যে জিনিসটা ছিল সেটা নেন। নেওয়ার পরে তিনি মানে বসে আছেন যে এখন তিনি কিভাবে বাড়িতে যাবেন। তার তো ভয় লাগতেছে। তো পরবর্তীতে সে সেখানে দেখতে পান যে তাদের বাড়িরই আরেকজন মানুষ ছিল। পরবর্তীতে তার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে তাকে নিয়ে পরে তিনি বাড়িতে যান। এই ছিল তার জীবনের একটা ঘটনা এবং আরো একটা ঘটনা তার জীবনে আছে। যেটা মানে মোটামুটি তিনি যখন মানে বড় হয়ে গেছেন ওই সময়টাতে। আর আপনারা জেনে থাকবেন যে এটা কিন্তু বরিশালের একটা ঘটনা। তো বরিশালের কিন্তু মানে অনেক জায়গা আছে যেখানে মূলত মাছ ধরাই মূল পেশা এবং অনেক মানুষ, অধিকাংশ মানুষ সেখানে মাছ ধরে বিক্রি করে। তো সেই জব্বার মিয়া সেও কিন্তু এরকমই মাছ ধরতেন। তার একটা মাছ ধরার জন্য ছোট নৌকা ছিল ট্রলারের মতো। তো সেইটা নিয়ে তিনি মাছ ধরতেন এবং কোথাও যাতায়াত করতে হলে ওই ট্রলার দিয়ে করতেন। তো এরকমই একদিন তিনি এক কাজ করেন যে সেই ট্রলার নিয়ে তার শ্বশুরবাড়িতে গেছিলেন। তো সেখান থেকে ফিরছিলেন এবং তার ওয়াইফকে নিয়ে ট্রলারের মধ্যে এবং তার ছোট একটা বাচ্চা ছিল আর আরেকটা বাচ্চা ছিল আরেকটু বড় আরকি। এই ২ টা বাচ্চা নিয়ে তার ওয়াইফ এবং সে বাড়িতে ফিরতেছিলেন। তো তিনি যখন বাড়িতে ফিরতেছিলেন, তো এর মধ্যে কিন্তু একটা রাস্তা পড়ে, জায়গা পড়ে, যে জায়গাটা মানে খুবই ভয়ংকর। আর ওই জায়গাটাতে নাকি অনেক ধরনের ট্রলার বা অনেক ধরনের মানে নৌকা এগুলা ডুবে যায়। মানে ওই জায়গাটাকে হান্টেড হিসাবে সবাই জানে। এরকম একটা জায়গায় তিনি আসেন। এসে দেখেন যে তার ইঞ্জিনটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তিনি তখনই মানে কিছুটা বুঝতে পারছেন যে হইতে পারে কোনো একটা এখানে বিষয় ঘটে যাবে। তো একটা পর্যায়ে সে মানে অনেক চেষ্টা করেন যে ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। তার নৌকাটা দুলতেছিল। মূলত মনে হইতেছিল ওই জায়গাটাতে মূলত অনেক ঢেউ থাকে আরকি। মানে নৌকাটা ডুবে যাওয়ার অবস্থা। তো ওই জায়গাটাতে আবার অনেক মানুষ মানত করে যে যারা ট্রলার বা নৌকা নিয়ে যায় তারা মানত করে যে এখান থেকে যদি মানে যেতে পারি তাহলে এখানে একটা পাঠা দিব বা এরকম একটা ছাগল দিব, খাসি দিব, এরকম মানত করে। তখন সেই জব্বার মিয়া সেও সেখানে মানত করে যে আমার ইঞ্জিনটা যদি স্টার্ট হয়, আমি যদি এখান থেকে সহি সালামতে যাইতে পারি তাহলে আমি এখানে একটা পাঠা দিব, মানে পা বেঁধে এখানে ফেলে দিব। তো এটা বলার কিছুক্ষণ পরে তিনি যখন আবারও মানে ট্রাই করেন তার ইঞ্জিনটা স্টার্ট হয়ে যায় এবং সে চইলা আসেন সেখান থেকে সেদিনের মতো। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে সে কিন্তু আসার পরে সেই যে একটা পাঠা দেওয়ার কথা ছিল,
কিন্তু সেটা কিন্তু তিনি সেখানে দেন নাই। এবং পরপর কয়েকদিন তিনি স্বপ্নে দেখেন যে এটা দেওয়ার কথা কেউ তাকে বলতাছে, কিন্তু সে দিতাছে না। ঠিক ১ সপ্তাহ পরে তার একটা ছেলে যেটা ছিল, ওই যে একটু বড় ছেলে যেটা, ওই ছেলেটা মারা যায়। তো এই বিষয়টাতে তিনি মূলত অনেক শোকাহত হন এবং তাকে আবারও স্বপ্নে দেখানো হয় যে, "ওইখানে ২ টা পাঠা দিতে হবে তোর। ২ টা পাঠা যদি না দেস তাইলে তোর আরেকটা ছেলে আছে, ওইটাও মারা যাবে।" তো পরবর্তীতে সে মানে দ্রুত ওইখানে ২ টা পাঠা মানে পা বেঁধে ফেলে দেন। এরপরে মূলত তিনি মানে একটা কাজ করেন যে তার যেহেতু একটা ছেলে মারা গেছে, এই জিদ করে সে মাছ ধরার পেশাটাই মানে বাদ দিয়ে দেন। তো এই ছিল আরেকটা ঘটনা। তো আমি আরো একটি ঘটনা মানে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো তার জীবনে কিন্তু এরকম মানে অনেক ঘটনা আছে। অনেক মানে অসংখ্য ঘটনা তার সাথে ঘটছে। এমনকি তিনি মাছ ধরতে যেয়েও মানে তার সাথে অনেক ধরনের ঘটনা ঘটছে। তো যাই হোক, ওই ঘটনাগুলার চাইতে মানে আমি আসলে হয়তো কয়েকটা ঘটনা শেয়ার করব, সবগুলো করব না। তো এখন যেই ঘটনাটা শেয়ার করব, এটা যখন তার সাথে ঘটে, সেই জব্বার মিয়ার সাথে, সে যখন সেই মাছ ধরার পেশা বাদ দিয়ে দেন এবং সে শুরু করেন যে সেই মানে মাহেন্দ্রা এক ধরনের গাড়ি আছে, যেটার মধ্যে মানে ক্ষেতে চাষ করা হয় এবং যখন ক্ষেতের চাষ থাকে না, যেহেতু আপনারা জেনে থাকবেন যে গ্রামে কিন্তু একটা সিজন থাকে, যখন ক্ষেতে চাষাবাদ করার জন্য সিজন থাকে। ওই সিজনের সময় ওই ক্ষেতগুলা চাষ করা হয় এবং ওই সিজন ছাড়া হইলে ওই গাড়ির মধ্যেই মানে পেছনের সেই ট্রাকের মতো মানে বগি আছে, ওইগুলা লাগানো হয়। লাগানোর পরে সেগুলাতে তারা বিভিন্ন ধরনের মালামাল বহন করেন ওই গাড়িগুলাতে। আপনারা হয়তো অনেকে মানে দেখে থাকবেন গাড়িটা। তো যাই হোক, ওরকম গাড়ি চালান। তো তার কাজ ছিল মূলত মানে রাতের বেলা তিনি সেই ইট, বালু এগুলা নিয়ে বিভিন্ন জায়গায় মানে ট্রান্সপোর্ট করতেন। তো এরকমই তার একদিন কাজ পড়ে কোথাও যাওয়ার জন্য, যে সেই ট্রাকে করে মানে ইট নিয়ে যেতে হবে। তো রাত্র প্রায় ২টা-৩টার দিকে সে তার মানে গাড়িতে ইট বোঝাই করেন এবং সেই গাড়ি নিয়ে সে তার গন্তব্যের দিকে রওনা হন। তার সাথে একজন হেল্পার ছিল এবং সে ২ জনে মিলে। কিন্তু এখানে কথা হচ্ছে যে তারা মানে যখন একটা ব্রিজ আছে ওইখানে তাদের এলাকাতে, সেই ব্রিজটা ছিল খুবই ভয়ংকর এবং ওই ব্রিজটাতে মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তো সে যখন ওই ব্রিজটার কাছে আসেন এবং ব্রিজটার উপরে গাড়িটা নিয়ে ওঠেন, তো তিনি দেখেন যে তার গাড়িটা মানে স্টার্ট বন্ধ হয়ে গেছে এবং কোনোভাবে আর স্টার্ট নিতেছে না। তিনি মানে গাড়িটা আর কোনোভাবেই সেখান থেকে লড়তেছে না। মানে সামনেও যায় না, পিছনেও যায় না, মানে এরকম একটা অবস্থার মধ্যে। তখন সে কাজ করেন যে তার যে হেল্পার তাকে বলেন যে, "তুই নিচে যা এবং গাড়ির যে ৬ টা চাকা আছে প্রত্যেকটা চাকার মধ্যে প্রস্রাব কর।" এটা শুনে তার হেল্পার কিন্তু মানে একটু অবাক হয়ে যায় যে, "আরে কি বলে? চাচা কি মানে পাগল হইয়া গেল নাকি?" তখন সে বলে যে, "তোরে যেইটা বলছি তুই ওইটা কর।" পরবর্তীতে সেই হেল্পার মানে এই কাজটা করে। করার পরে সে যখন আবারও গাড়িটা স্টার্ট দেয়, গাড়িটা ওইখানে স্টার্ট হয়ে যায় এবং সে সেখান থেকে মানে দ্রুত গাড়িটা নিয়ে মানে চলে যান। তো এই ছিল তার আরো একটি ঘটনা এবং তার জীবনে এরকম ছোট, ছোট মানে অসংখ্য ঘটনা, মানে তিনি অসংখ্য মানে ভয়ংকর ব্যাপার-স্যাপার দেখছেন। কিন্তু তিনি কোথাও মানে ভয় পান নাই। তিনি খুবই সাহসী একজন মানুষ। তো তার মধ্য থেকে মানে যেগুলা মানে হয়তো আপনাদের ভালো লাগতে পারে, এজন্য আরকি ছোট, ছোট কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আজকে এই পর্যন্তই। তো আজকের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।